আচ্ছা, আমরা আমাদের প্রজেক্ট নিয়ে আগাচ্ছিলাম, তাই না? আচ্ছা, আমরা প্রজেক্টের জন্য কত দূর এগিয়েছিলাম? আচ্ছা, এখানে নর্মালি যে অংশটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ইস্যু হিসেবে আছে বা যে টপিকটা আমাদের এখনও বাকি আছে সেটা হচ্ছে কিভাবে আমরা ইমেল করতে পারি, তাই না? সাইট থেকে কাস্টমার যখন রেজিস্ট্রেশন করবে তার কাছে একটা ইমেল যাবে, সে রেজিস্টার্ড হয়েছে এবং তার ইউজার আইডি পাসওয়ার্ড ঠিক এইটা, রাইট, যেটা দেয়া হবে। তো আমরা কাস্টমার রেজিস্ট্রেশন বলতে যে ভ্যালিডেশন দিয়েছিলাম লাস্ট ডেতে, এই ফর্মটাতে আমরা ভ্যালিডেশন দিয়েছিলাম। আমরা যদি এই ফর্মটার ভ্যালিডেশন পারি এবং ফর্মটার ভ্যালিডেশন পর আমরা যদি রেজিস্ট্রেশনের পরের স্টেপের কাজগুলো করতে চাই, যে আমাদের চেক আউট ফর্মটাতে আমরা লাস্ট ডেতে ভ্যালিডেশন দিয়েছিলাম। এখানে ফর্ম থেকে যদি আমরা কি কাস্টমার টেবিল নামে কোনো টেবিল করেছি? কাস্টমার টেবিল নামে কোনো টেবিল করা হয়েছে? করা হয় নাই। এটা আমাদের করে নিতে হবে। কি কি ফর্ম আছে? ফর্ম ফিল্ড আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড, তাই না? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড, 8টা, আর হচ্ছে কাস্টমার আইডি। টোটাল 9টা ফিল্ডের একটা ডেটাবেস টেবিল আমাদের তৈরি করে নিতে হবে। GBL customer if 9 go
customer ID like 5, index primary auto increment, last name varchar 50, email address varchar 50, password varchar 32। তো খেয়াল করেন আমি কিন্তু কনফার্ম পাসওয়ার্ডটা রাখলাম না, তাই না? কারণ কনফার্ম পাসওয়ার্ড ডেটাবেজে রাখার দরকার নেই। অ্যাড্রেসটা আমি ভার্কারে রাখতে পারি, ভার্কার 100। কি আছে? আচ্ছা, ফার্স্ট নেমটা কোথায়? First name, last name, email address, password, address. City varchar 50. না, অ্যাড্রেস হচ্ছে ভার্কার হবে, দরকার নেই এখন। টেক্সট ফরম্যাটে না নিয়ে অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 একটু ডিফারেন্ট মোডে চলে আসে। অ্যাড্রেসটা এক লাইনে নেওয়া হচ্ছে, সিটি, কান্ট্রি, জিপ কোড। আরেকটা কি বলছেন? ডেট কি কাস্টমারের ডেট? না, অর্ডার টেবিলে তো অর্ডার ডেট রাখা হবেই, ঠিক আছে? অর্ডার টেবিলে অর্ডার ডেট তো রাখা হবেই। সো তো রাখার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। কন্টিনিউ শপিং। আমাদের যে ফর্মটা আছে, ফর্মের কি অবস্থা লাস্ট পর্যন্ত দেখি। চেক আউট কন্টিনিউ, চেক আউট কন্টিনিউ বাটন, নেম হচ্ছে সি, চেক আউট কন্টিনিউ। If we set post check out continue, আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা চেক আউট ফর্মে যখন আছি, আমাদের ক্লাস কার্টের জন্য কি ক্লাস আছে? কার্ট ক্লাস, তাই না? কার্ট ক্লাস আছে। চেক আউট পেজে কি অবজেক্ট তৈরি করা আছে?
অ্যাপ্লিকেশনের একটা অবজেক্ট তৈরি করা আছে। এখানে আমি কার্টের একটা অবজেক্ট তৈরি করলাম। কার্ট অবজেক্ট থেকে সেভ কাস্টমার ইনফো, যার ভেতরে আমি পাস করছি আমার পোস্ট অ্যারেকে। তো কাস্টমার ইনফোতে আছি আমরা, সেভ কাস্টমার ইনফো। Dollar data, SQL, insert into TBL, customer, first name, last name, email address, password, address, city, country, zip code. Values, data, first name, last name, email, first name দিয়েছি, first name, last name, email address, ঠিক আছে। পাসওয়ার্ড, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড। যখনই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে, ঠিক আছে, যখনই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে তখনই আমাদের ইমেলটা ইনিশিয়েট করতে হবে। ইমেল তাকে ফায়ার করতে হবে যে তোমার এই সাইটে একটা রেজিস্ট্রেশন হয়েছে, তোমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এইটা, এতটুকু বলতে পারি, অথবা আমাদের ইমেলের স্ট্রাকচারটা রেডি করতে হবে। লাস্ট ডেতে আমি দেখিয়েছিলাম
পিএসপি মেইল ফাংশনে W3 স্কুলসে এই 3টা উপায়ে ইমেল দেওয়ার অপশন দেওয়া আছে। আমরা এক্সাম্পল 3টা বলছিলাম পারফেক্ট। হ্যাঁ, আমি যদি একাধিক পার্সনের কাছে ইমেলটা দিতে চাই, কমা সেপারেটেড ওয়েতে দিতে পারি। আমি সাবজেক্ট লিখছি, মেসেজ লিখছি, মেসেজের ভেতরে কিভাবে ইমেল যাবে সেটা বলা হচ্ছে। HTML email, this email is contain HTML tags, টেবিল হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, জন ডন, টেবিলের এই অপশনগুলো দেখা যাচ্ছে। হেডার, HTML ইমেল যখন পাঠানো হয় তখন কে পাঠাচ্ছে সেই নামটা এখান থেকে দেওয়া হয়ে থাকে। ক্যারেক্টার সেটটা দিয়ে দেওয়া ভালো, যাতে যে কোনো ল্যাঙ্গুয়েজ এখান থেকে সাপোর্ট করে। হেডারের মধ্যে আমরা ফর্ম অ্যাড্রেস বা সিসি অ্যাড্রেসও দিয়ে দিতে পারি। দেন মেল ফাংশন কল করলে টু সাবজেক্ট মেসেজ হেডার কল করলে ইমেলটা সেন্ড হয়ে যাবে। সো আমরা যখন ওই ইমেলটা করবো আর কি, মনে করেন এখানেই আমি এটাকে ইউজ করতে চাচ্ছি। টু অ্যাড্রেসটা কি হবে? টু অ্যাড্রেসটা হবে অ্যাকচুয়ালি ডাটা ইমেল অ্যাড্রেস। এটা হচ্ছে আমার টু অ্যাড্রেস, ঠিক আছে, ডাটা ইমেল অ্যাড্রেস। সাবজেক্টটা কি হবে? রেজিস্ট্রেশন সাকসেসফুল, তাই না? আপনি সাইটের নাম, সাইট নেম, হ্যাঁ সাইট নেমটা আপনি নিয়ে নেবেন। সাইট নেম, তারপর হবে রেজিস্ট্রেশন সাকসেসফুল, এ ধরনের একটা সাবজেক্ট আপনি দেবেন। এবার মেসেজ, মেসেজের বডির ভেতরে আমরা কি কি লিখতে পারি সেটা আমাদের বিষয়, তাই না? আমরা আমাদের মেসেজ বডিতে কি লিখব? হ্যাঁ হ্যাঁ, আমরা একটা লিঙ্ক তাকে পাঠিয়ে দিতে পারি, বাট ই কমার্স টাইপের সাইটের জন্য অ্যাক্টিভেশনটা জরুরি না। কারণ সে রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গেই সে অ্যাক্টিভ ইউজারই থাকবে। আমি তাকে বলবো আপনি লগ ইন করেন, তাকে আমি লগ ইন ওই পেজেই ফেরত নিয়ে যাবো এবং লগ ইন করার জন্য অফার করব। আচ্ছা, আমরা যেটা করব আর কি, লাইক এরকম, লাইক একটা প্যারাগ্রাফের মধ্যে হ্যালো, তারপরে ডাটার মধ্যে আছে না হ্যালো লাস্ট নেম, কমা দিলাম। তো দরকার নেই, আমি তো সম্বোধন করবো তাকে শেষ নামের দিয়ে, তাই না? শেষ নাম দিয়ে। তারপর আরেকটা প্যারাগ্রাফের মধ্যে
যেন বোল্ড যায়, তাই না? username, email address, এটা হচ্ছে তার পাসওয়ার্ড, তাই না? ছোট্ট একটা ইমেল আমরা রেডি করলাম তাকে দেওয়ার জন্য। না, আমি তাকে ডাটাটা দিলাম, যেটা ইনপুট থেকে এসেছে সেটা তার কাছে পাঠাচ্ছি, বাট যেটা MD5 করেছে ওইটা আমি ডেটাবেসে রাখবো। এই যে ডাটা থেকে পাঠাচ্ছি, যেটা নর্মাল আসছে সেটা আছে কার মধ্যে? ডাটার মধ্যে। আর যেটা MD5 হচ্ছে সেটা থাকছে কার মধ্যে? ডলার পাসওয়ার্ডের মধ্যে। আমার মেসেজটা রেডি হয়েছে, তাই না? এখন হেডারের মধ্যে মাইম ভার্সন, হ্যাঁ না না, এটা তো স্ট্রিং, এটা অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে না, এটা অ্যাকচুয়ালি ভার্সনিং আর কি, ইমেল ভার্সনিং। মাইম টাইপস দিয়ে এই যে কোনো ক্যারেক্টার সেট ইউজ করতে চাইলে আপনাকে এই ক্যারেক্টার সেট UTF-8, হেডার, কন্টেন্ট টাইপ এগুলো বলতে হয়, টেক্সট, HTML। এবার ফর্মের মধ্যে আমাদের ফর্ম অ্যাড্রেসটা admin@batch04.com, SAIP-টা phpbatch04.com, CC-তে আপনি একটা কিছু রাখলেন। তো তারপর কি হচ্ছে একটু জিনিস খেয়াল করেন। মেইল হচ্ছে টু অ্যাড্রেস, সাবজেক্ট, মেসেজ আর হেডার। এটাই ফাংশন। ভেতরে আছেন না? হ্যাঁ, ওয়েট করেন না, আপনি ওয়েট করেন, আমি 5 মিনিট আসছি। সো মেইল ফাংশনটা যখন আমি কল করে দিচ্ছি, মেইল ফাংশনটা কল করলেই আমার ইমেলটা টু অ্যাড্রেসে চলে যাবে। হেডারটা যেটা আমি সেট করেছি সেটা হবে, মেসেজটা আমি যেটা দিলাম সেটা হবে, আর হেডারের ভেতরে আমার কি ফর্ম অ্যাড্রেস, কে পাঠালো, কি তার সাবজেক্ট, মানে কি তার ক্যারেক্টার সেট, সবগুলো কিন্তু আমরা সেট করে দিচ্ছি। সো PHPর মেইল ফাংশন টেস্টেড, যে কোনো সময়ই এটা কাজ করবে, যে কোনো সার্ভার, অ্যাকচুয়ালি SMTP সার্ভার বা ওয়েব মেলে আমি যখন এটাকে আপলোড করবো এই ফাংশন সরাসরি ইমেলটা সেন্ড করে দেবে। একটা টেবিলে সবাইকে যখন আপনি পাঠাতে চাইবেন তখন ভিন্ন ভিন্ন সাবজেক্ট, ভিন্ন ভিন্ন সাবজেক্ট সেম থাকবে, ভিন্ন ভিন্ন নোটেশন দিয়ে তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে পাঠাবেন না। ফর এক্সাম্পল আপনি বডিটাও চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে এটা একটা লুপের মধ্যে রাখবেন। সেম জিনিস পাঠাবেন, বাট সম্বোধন তো তাকে আলাদা করে করবেন, তাই না? নাম ধরে করবেন না। তো সেই ক্ষেত্রে আপনার এই অংশটুকুকে, হ্যাঁ, এই অংশটুকুকে লুপের মধ্যে রাখবেন। লুপের মধ্যে রেখে প্রতিবার কি চেঞ্জ হয়ে যাবে কি টু অ্যাড্রেসটা, ঠিক আছে? আর আপনি ভেতরের ইনফরমেশন যদি চেঞ্জ করতে চান, ভেতরের ইনফরমেশন চেঞ্জ করবেন তো সম্বোধন করে, দেন হেডার ইনফরমেশনটা ফিক্সই থাকবে আলটিমেটলি।
ঠিক আছে? তাহলে এটা দিয়ে আমাদের ইমেল কমপ্লিট হচ্ছে। আমি জাস্ট ইমেলটা করার পর আমি যদি হ্যাঁ সিসি এইটা ফর্ম অ্যাড্রেস কে পাঠাচ্ছে আর সিসি কারণ আমারই কোনো একটা অ্যাড্রেসে আরেকবার ইমেলটা চলে যাবে, আমার অ্যাড্রেসে ইমেলটা চলে যাবে যাতে আমি বুঝতে পারি যে ইমেলটা গিয়েছে। এটাই সেটা যে অটো ইমেল একটু জানতে হবে। ব্রডকাস্টিং বিসিসি করলে যেটা হয় যে যদি বিসিসি করেন কার কার কাছে ইমেলটা যাচ্ছে সেটা ওই বিসিসি যারা পাচ্ছে তারা জানছে না, ঠিক আছে? যে আমি যখন সিসি করছি তখন কিন্তু কে কে পাচ্ছে এই মেসেজে কারা আছে ওই লিস্ট চলে আসে। বিসিসি করলে কে পাঠিয়েছে শুধু সেন্ডার নেম আসে, কার কার কাছে গেল সেটা আসে না। আমি বিসিসি করবো কখন যখন একসাথে আমি 50 জন 100 জনের কাছে ইমেল করে দেবো। যদিও জিমেল থেকে 99-এর বেশি ইমেল করলে আপনার ইমেলটা ব্লক হওয়ার সম্ভাবনা থাকে একবারে বিসিসিতে, ব্রডকাস্টিং ইমেলে যেটা। হ্যাঁ, বিসিসি করলে কি কার কার কাছে পাঠালেন সেটা জানা যায় না। যারা বিসিসি ইমেল পায় শুধু সেন্ডারের অ্যাড্রেসটা দেখতে পায়। সিসি করলে কার কার কাছে গেছে সবার কাছে দেখা যায়। আচ্ছা, আমি মেসেজটা ইকো করেছি, এক্সিট করে রেখেছে। তাহলে এইবার যদি রেজিস্ট্রেশন করা হয় ডেটাবেজে ডাটা যাবে এবং ইমেল চলে যাবে, তাই না? ইমেলটার জন্য ইমেল ফাংশনের একটা এরর দেবে ফার্স্ট, যে তোমার ইমেল ফাংশন সেট নাই এরকম একটা এরর দেবে, আর ইমেলের বডিটা দেয়। কই অ্যাকশন রিঅ্যাকশন আসলেই তো কিছু দেখায় নাই। ডাটাও তো আসে নাই। আমি কি এই ফাংশনেই আসি নাই? হ্যাঁ, ইনসার্ট তো হয়েছে, মাইস্কুয়েল কোয়েরি তো চালাতে হবে, বাট আমার এখানে আসে নাই তো। আমি মেসেজটাকে বন্ধ করে এক্সিট করেছি। মাইস্কুয়েল ফাংশন তো আমাদের লিখতে হবে না, এটা ভুল, ঠিক আছে, বাট আমাদের তো কিছু একটা দেখানোর কথা ছিল। হ্যাঁ, দেখানোর কথা তো বলেছি, এই যে মেসেজকে ইকো করো আর এক্সিট করো। উপরে মেসেজটাকে কি ইকো করার কথা না, ইকো করে এক্সিট করার কথা, কিন্তু সেটাও করে নাই। আমি যখন বাটনে প্রেস করছি আমি এখানে আসছি কিনা।
পোস্টে ঢুকেছে, তাই না? লোড দেই। এই যে ইমেলটাতে যাবে এরকম, আপনার ইমেলের বডিটা হবে হ্যালো আলম, থ্যাংক ইউ টু জয়েন আওয়ার কমিউনিটি, ওর লগ ইন ইনফরমেশন, ইউজার নেম দিস, পাসওয়ার্ড। বুঝতে পেরেছি? এটা সরাসরি আপনার ইমেলে চলে যাবে। এখন যদি আমি একটা ইউআরএল ক্রিয়েট করে দেই, কতদিন আমি বললাম না যে একটা ইউআরএল আমরা ক্রিয়েট করতে পারি এবং ওটাকে এনক্রিপ্ট করে দিতে পারি, এনক্রিপশন শিখিয়েছি না? ইউআরএল দিয়ে বেস 64-এ আমি পাঠিয়ে দিলাম, আবার হিট করলে আবার বেস 64-এ ডিকোড করে আমি এটাকে আপডেট করে নিয়ে নিলাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এটা সেভ হওয়ার পর আমরা অ্যাকচুয়ালি যখন ডেটাবেজে চলে যাবে, কার্ড থেকে এখানে আসবে, আমি অ্যাকচুয়ালি আবারও কোথায় চলে যাব? আমি জাস্ট রিটার্ন একটা মেসেজ দেখি। Registration successful, you may log in now. মেসেজ রিটার্ন করবে কাকে? মেসেজকে। সে চেক আউট ফর্মে এই ফর্মের উপর দিয়ে আমরা একটা হ্যালো বুঝলাম। বলেন বলেন। ইভ্যালুয়েশন হবে আপনাদের ইভ্যালুয়েশনটা হবে হচ্ছে 12 তারিখে, তারপরে সার্টিফিকেটটা হবে। শিওর, হ্যাঁ অবশ্যই থাকতে হবে। ঈদের পরে হবে, হ্যাঁ জব ফেয়ার ঈদের পরে। আপনি ক্লাসে আসেন, ক্লাসে আমি ধারণা দিই। ও আচ্ছা আচ্ছা, আপনি ওয়েব ডিজাইনের কথা বলছেন। আপনি ওয়েব ডিজাইনে ভাইবাতে কি আসবে সেটা জিজ্ঞেস করেছেন? ইভ্যালুয়েশন হবে। না না না, আমি অ্যাকচুয়ালি মনে করেছি পিএসপিটা হবে 12 তারিখে। না নেই, না না, আপনাদের ঈদের আগে আর কোনো প্রসিজার নেই, ঈদের পরে সব কিছু ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। দেখেন আমি পাচ্ছি কিনা।
আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে, ঠিক আছে। ইমেলের ওটাতে ইমেল চলে যাবে যেটা মেল করা হয়েছে। মেসেজটা আমরা যেখানে সিলেক্ট করেছি এটা ট্যাবের বাইরে, আমাদের মেসেজ যেটা যেখানে দিয়েছি সেই জায়গাটার লোকেশনটা চেঞ্জ হবে, ট্যাবের বাইরে চলে যাবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলছি। সরি, হ্যাঁ হ্যাঁ, SMS মার্কেটিংয়ের জন্য SMS বান্ডেল প্যাকেজ আমরা সেল করি। হ্যাঁ বলেন। আমাদের সবই মাস্কিং। হ্যাঁ, মাস্কিং আমাদের sms.talhabidi যে ওয়েবসাইটটা আছে এখানে বান্ডেল প্যাকেজটা দেওয়া আছে আর কি। কত টাকা SMS কিনলে কত পয়সা SMS হবে, পার SMS কস্ট পড়বে সেটা বলা আছে। আমি আপনাকে ওয়েবসাইটটা বলছি, sms.talhabidi.com। sms.talhabidi.com। ঠিক আছে, এখানে আপনি আমাদের যে বাল্ক SMS ইয়েটা আছে, বাল্ক SMS প্যাকেজ, এখানে গেলেই আপনি পুরো প্যাকেজ সম্পর্কে ধারণা পাবেন। হ্যালো হ্যালো, আচ্ছা ঠিক আছে। সো এইবার যে কাজটা আমাদের বাকি সেটা হচ্ছে কি লগ ইনের কাজটা, তাই না? তো রেজিস্ট্রেশন হচ্ছে, আমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর সরাসরি চলে আসবে শিপিং ফর্মটা, যখন আমি এই প্রসেসে আছি, বোঝা যাচ্ছে? তো আমি যখনই লগ ইন করবো আমার সামনে আমার রেজিস্টার্ড ইউজার, সো লগ ইন করতে চাচ্ছি। লগ ইন করলে এখানে আমার নামটা এবং লগ ইন নেমটা লগ আউট চলে আসবে, তাই না? আবার এখান থেকে যদি আমি ক্রিয়েট অ্যাকাউন্ট করি তখনও কিন্তু সাইন আপ ফর্ম আসবে। লগ ইন করলে এই ফর্মটাই আসবে। বিষয়টা বোঝা যাচ্ছে? আমরা দুইভাবে কিন্তু এই লগ ইন রেজিস্ট্রেশনে আসছি। এক হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট করার মাধ্যমে, আবার আরেকটা হচ্ছে কি কন্টিনিউ শপিংয়ের মাধ্যমে। যারা রেজিস্টার্ড ইউজার তারা কি করবে, জাস্ট ডিরেক্ট লগ ইন করে তারা শিপমেন্ট কার্টে অ্যাড করতে পারে, কার্টে প্রোডাক্ট দিতে পারে, সেখান থেকে সে চেক আউট করতে পারে। বোঝা যাচ্ছে? সো চেক আউটের ওখানে বেশ কিছু ইস্যু ওখানে জড়িত হবে বা চলে আসার কথা, যে আমি যদি লগড ইন অবস্থায় থাকি তখন আর চেক আউটের ওখানে রেজিস্ট্রেশন ফর্মটা আসবে না, সরাসরি কি চলে আসবে শিপিং। সো ওখানে কিছু লজিক দিতে হবে। শিপিং ফর্ম ফিল আপ করার পর তার কাছে চলে আসবে পেমেন্ট ফর্ম। পেমেন্ট ফর্ম ফিল আপ করে সেভ দিলে অর্ডারটা সাকসেসফুলি সেভ হয়ে যাবে। সো আমি এরপরেই আমার 5 মিনিট একটু কাজ আছে, আমি লগ ইন করবো। লগ ইন করার পর শিপিং করব। শিপিং সেভ করার পর আমাদের পেমেন্ট ফর্ম আসবে। পেমেন্ট ফর্ম থেকে অর্ডার ফর্মে চলে যাবে, যাতে আমরা লাস্ট ক্লাসে গিয়ে আমরা অর্ডারটা অ্যাটলিস্ট সেভ করতে পারি। আর সেভ করলে তোলাটা আমরা পারবো। ঠিক আছে, জাস্ট এ মিনিট, আমি 5 মিনিটস একটা ছোট্ট শেষ, ফিনিশ। এটা কাজ করছে। এখানে ফেরত আসছে, বাট মেসেজটা ডিসপ্লে করে না কেন, এটাই তো বুঝতে পারছি না। মেসেজটা ইকো করা নাই? ইকো তো করা আছে। আচ্ছা, আসবে কি করে? আমি মেসেজটাকে রিসিভ করেছি, কেউ কিচ্ছু বলে না, চুপ করে বসে থাকে, ঝিমায়। এবার না আসবে? হ্যাঁ, মেসেজটা যে আমরা এতবার দেখতে পাচ্ছি না, কেউ কিছু বলেই না যে কেন দেখতে পাচ্ছি না।
রোজা ধরে গেছে, ভুল দিয়েছি। ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড ইনভ্যালিড আমার শো করছে। আচ্ছা, আমাদের শিপিং ফর্মটা রেডি আছে। কোথায়? এটা তো একটা পেজ, তাই না? মানে থেকে রিডিরেক্ট করেছি কোথায়? শিপিং অ্যাড্রেস ডট পিএসপি তে, তাই না? তার মানে আমাকে প্রজেক্টে তৈরি করতে হবে শিপিং অ্যাড্রেস, এটা হবে অলমোস্ট এরকম, তাই না? শিপিং ফর্ম ডট পিএসপি। আর আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে, ইন্ডেক্স ফাইলটা কোথায়? কই? কন্ডিশনিং এরিয়া কোথায়? পেজটার নাম কি? শিপিং ফর্ম শিপিং ফর্ম ডট পিএসপি। নাইস। এখন আমরা যদি আরেকটা বিষয় একটু দেখব, যে যদি সেশনে কাস্টমারের আইডিটা আমি পেয়ে যাই, যে সেশনে কাস্টমারের আইডিটা আছে, তাহলে কাস্টমারের নামটা আমরা ইকো করে দিব কোথায়? আমাদের হোম পেজে। এই যে হোম পেজে ইউ ক্যান ওয়েলকাম ক্যান ইউ লগ ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট। ওয়েলকাম, তার নাম দিব, ইউ ক্যান লগ আউট হিয়ার, এরকম একটা মেসেজ দিব। হ্যাঁ, সো আমাদের যে ইন্ডেক্স ডট পিএসপি আছে, কিন্তু খুঁজে বের করি কোথায়। ওয়েলকাম, ক্যান ইউ লগ ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা থাকবে অ্যাকচুয়ালি আমি ইফে যাচ্ছি, সেশন কাস্টমার আইডি। আচ্ছা, ইন্ডেক্স পিএসপি তে তো সেশন স্টার্ট করা আছে না? এটা তো অবজেক্ট ক্রিয়েটর আছে, অ্যাপ্লিকেশনের মধ্যে সেশন থাকার কথা না? সেশন থাকার কথা না? ইন্ডেক্সে সেশন নাই? সেশন আছে তো। অ্যাপ্লিকেশন ক্লাসে কি সেশন আছে? মায়ের হবে যদি থাকে। হ্যাঁ, কনফ্লিক্ট করবে কেন? কাটের কারণে।
কোথায় এরর করলাম আবার? হ্যালো হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। মেল করেছেন আর স্কাইপিতে? হ্যাঁ স্কাইপিতে লিঙ্কটা দিয়ে ওকে ওকে। আচ্ছা, সো এখান থেকে দেখি আমাদের অবস্থাটা কি, যে কাস্টমার নেম না, ওয়েলকাম কাস্টমার নেম you can হ্যাঁ ওইটাই তো দিচ্ছি, এই যে চেক করছি না, যদি কাস্টমার আইডি থাকে দেন না এটা শো করবে, এলস নিচেরটা শো করবে। বুঝতে পেরেছেন? সেশনে যদি কাস্টমার আইডি থাকে দেন না সে বলবে যে ওয়েলকাম, তার নামটা বলে দেবে এবং লগ আউটের লিঙ্ক দেখাবে। আদারওয়াইজ সে বলবে ওয়েলকাম ইউ ক্যান, মানে জাস্ট একটা মেসেজ ইউ ক্যান লগ ইন অর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। সো আমি ভ্যালিড ইউজার আইডি দিয়েছি, আমার এখানে যেটা আসার কথা, এখানে আমার নাম আসার কথা এবং লগ আউট একটা লিঙ্ক চলে আসার কথা।
এই যে এখানে আসছে সাফান আলম, ইউ ক্যান লগ আউট হেয়ার। আর এখান থেকে চলে আসছে কি আমাদের শিপিং ইনফরমেশনটা। বাট শিপিংটা আবারও হাবিব ওই একই অবস্থা হয়েছে, সব কিছু চলে আসছে, শিপিং, বিলিং, পেমেন্ট, হ্যাঁ শুধু শিপমেন্ট, শুধু শিপিং। বোঝা যাচ্ছে বিষয়গুলো? হ্যাঁ, রেজিস্ট্রেশনের পর আবার শিপমেন্ট চলে আসে, শিপিং দেওয়ার পর পেমেন্ট চলে আসবে, পেমেন্ট দিয়ে অর্ডারটা সেভ হয়ে যাবে, তারপর অর্ডার আপনি ডিসপ্লে করবেন। পেমেন্ট গেটওয়ে পেপ্যাল সম্পর্কে কথা বলবো আর বলেন। কিভাবে দেখাবেন? এপিআই লাগবে তো। এসএসএল কমার্স, পে পয়েন্ট, এদের কাছ থেকে এপিআই কিনতে হয়। মাংনা না। হ্যাঁ হ্যাঁ, হ্যালো সাদাম, হ্যালো। আচ্ছা, আপনি যেটা করেছিলেন তো পুরো ভেঙে চুরে গেছে, আমার ব্রাউজারে পুরো ভেঙে চুরে আসছে। হ্যাঁ, ইউজার ব্যাকএন্ড মাস্টার পেজটাই, কারণ ওই নোটিশ, অ্যালার্ট, অ্যাসাইনমেন্ট, অ্যাড ফটো এগুলো সব নিচে চলে আসে, অ্যাজ লার্নার, অ্যাজ টিচার, অ্যাজ অর্গানাইজার। এই যে এটা মেনু না, এটা সাইড পারে, আর এটা তো কন্টেনারে থাকার কথা, তাই না? আপনি কি করেছেন? তো মেনুর পাশে কি একটা গ্যাপ আছে? গ্যাপ আসতেছে মানে পুরো পুরো ভেঙে চলে গেছে আর কি পেজটা। তারপরে হচ্ছে আপনি এই মেসেজ আইকন দিয়েছেন, অ্যালার্ট আইকন দিয়েছেন, সেটিং, এটা তো হজবজ অবস্থা। ওইটাও তো ফিক্স হয়ে গেছে, ওইটাতে নিচে চলে আসবে, টপ মেনুর সাথে ফিক্স হয়ে গেছে। টপ মেনুর সাথে ওইটা ফিক্স হয়ে গেছে, ওইটা খুব বাজে অবস্থা দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি পেজটা খুবই ইয়ে অবস্থায় আছে, কিছুই হয় না। একটু চেক করেন যে কোথায় প্রবলেম হয়েছে। ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, দিয়ে দেন, ফর্মটা দিয়েছেন? তাহলে আমরা একটা শিপিং টেবিল তৈরি করে ফেলে ইন দ্য মিন টাইম। মানে আমি তো অর্ডার করছি, আমি কাস্টমার, তাই না? আমার এটা বিলিং অ্যাড্রেস হবে, কাস্টমার অ্যাড্রেসটা হবে কি বিলিং অ্যাড্রেস, আর শিপিং অ্যাড্রেসটা হচ্ছে যেখানে প্রোডাক্টটা যাবে। কাস্টমারের বিলিং অ্যাড্রেস আর শিপিং অ্যাড্রেস সেম হতে পারে, এটাই ম্যাক্সিমাম কেসে হবে। বাট যদি কাস্টমার চায় যে তার শিপিং অ্যাড্রেসটা ডিফারেন্ট হবে, সেই অপশন তাকে দিতে হবে। বোঝা যাচ্ছে? সো এই জন্যই আমাদের শিপিং ফর্মটা দরকার। সো শিপিং ইনফরমেশন, নেম, ইমেল, অ্যাড্রেস, ফোন নাম্বার, সিটি, কান্ট্রি, জিপ। ফোন নাম্বার বলতে মোবাইল নাম্বার, এটা
name, email address, phone number, city, country, zip. নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এটা কোম্পানি নেম থাকতে পারে। নেম, ইমেল অ্যাড্রেস, কোম্পানি নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ, 8টা ফিল্ড এবং আইডি। সো আমরা আরেকটা টেবিল তৈরি করি, টিবিএল শিপিং। Shipping ID, index primary, auto increment, তারপর shipping name, worker 50, company name, worker 100, email address, worker address, mobile number, worker 14, তারপর কি আছে, অ্যাড্রেস, worker 100, city 50, country worker 50, zip code worker 5. TBL shipping ready. Company name, company name, email address,
মোবাইল নাম্বার, অ্যাড্রেস। সো কি আছে? নেম, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড। শিপিং বাটন, সেভ শিপিং ইনফো, পোস্ট। ঠিক আছে? শিপিং ইনফো কি করা হয়েছিল? Insert into TBL shipping। এবার কি হবে? ফিল্ডের নাম, তাই না? শিপিং নেম, কোম্পানি নেম, তারপর ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড। ভ্যালুস, ডাটা, শিপিং নেম, কোম্পানি নেম। যারা প্রজেক্ট করেছেন হাবিবের কাছে জমা দিয়ে দেন। বুধবার পর্যন্ত লাস্ট ডেট। বুধবারে যারা দেবেন না তাদেরটা আর নেওয়া হবে না। মোবাইল নাম্বার, জিপ কোড।
শিপিংটা ইনসার্ট হয়ে যাবে, শিপিংয়ের আইডিটা সেশনে রাখতে হবে, রিডিরেক্ট করে চলে যেতে হবে পেমেন্টে। বোঝা যাচ্ছে? আচ্ছা, একজন জানতে চেয়েছে যে আপনি রেজাল্টটাকে কিভাবে ম্যানেজ করবেন। রেজাল্ট, তাই না? আপনি যদি আপনার রেজাল্টটাকে ম্যানেজ করতে চান, কয়েকভাবে এটা করা যেতে পারে। হচ্ছে আপনি রেজাল্ট টেবিলে স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, এবং তার ফাইনাল গ্রেডটাও রেখে দিতে পারেন, রাইট? আবার কোর্স টেবিলে কোর্সের স্পেসিফিক ইনফরমেশনগুলো, স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট ইনফরমেশনগুলো থাকবে। তো কয়েকটা টেবিলের কম্বিনেশনে আমি কোয়েরি করে তুলে নিয়ে আসতে পারি। যে আমার স্টুডেন্ট টেবিলে স্টুডেন্টের বেসিক ইনফরমেশনগুলো আছে, কোর্স টেবিলে গিয়ে কোর্সের ইনফরমেশনগুলো আছে, এবং এই কোর্স আমি যদি বলি যে পার্টিকুলার কোর্সের রেজাল্ট আমরা নিব, কয়েকভাবে কিন্তু দেখানো যায় যে আমি রোল নাম্বার দিচ্ছি, কোর্সটা আমি সিলেক্ট করছি, রেজাল্ট আমাকে দেখাচ্ছে, রাইট? সো এভাবে যদি আপনি করতে চান যে আপনি কোর্স সিলেক্ট করে দিচ্ছেন, স্টুডেন্ট আইডি সিলেক্ট করে দিচ্ছেন, রেজাল্টে যাচ্ছেন, তো সেক্ষেত্রে রেজাল্ট টেবিলে যাবে, রেজাল্ট আইডি তো থাকবে, সেটা প্রাইমারি কি স্টুডেন্ট আইডি আর কোর্স আইডির সাথে রেজাল্ট ইনফরমেশনগুলো। তাহলে আমি স্টুডেন্ট নাম্বার দিলাম, সাবজেক্টটা সিলেক্ট করে দিলাম, সার্চ দিলাম, ওই স্টুডেন্ট আইডি এবং সাবজেক্ট ধরে রেজাল্ট তুলে নিয়ে আসলো। আবার ওই স্টুডেন্টের আইডি ধরে স্টুডেন্ট যতগুলো সাবজেক্ট আছে, যতগুলো সাবজেক্টে ইনভলভ, যতগুলো রো ইনসার্ট করা আছে রেজাল্ট টেবিলে, সবগুলো সাবজেক্ট, যদি আমি কোর্স সিলেক্ট না করি, সবগুলো সাবজেক্টই দেখালো উইথ রেজাল্ট। বুঝতে পেরেছেন? এটা সহজ। আর আমি যদি সব কিছুই দেখতে চাই, সেক্ষেত্রে তো আমার সিলেকশন দেওয়ারই দরকার নেই, আছে? তো রেজাল্ট টেবিলে কোর্স ওয়াইজ রেজাল্ট আপনাকে রাখতে হবে। সো কোর্সের মার্কস, কোর্সের রেজাল্ট, আমার যতগুলো কোর্স আছে প্রত্যেকটা কোর্সের কলাম থাকবে। ফাইনালি আমার কি থাকবে? সামেশন গ্রেডটা আমি ক্যালকুলেট করে দেখাবো, যেমন গ্রেড কত, গ্রেডটা আমাকে কি করতে হবে? অন দ্য ফ্লাই ক্যালকুলেট করতে হবে। সবগুলো অ্যাভারেজ নিয়ে আমাকে একটা সিজিপিএ দাঁড় করাতে হবে। বুঝতে পেরেছেন? আর যদি ইন্ডিভিজুয়াল সিজিপিএ দিতে চান, তাহলে এত মার্কস আসলে এত সিজিপিএ, এত মার্কস আসলে এত সিজিপিএ, সেটা আমাদের কন্ডিশনের মধ্যে থাকতে হবে। সমস্যা নেই, আমার তো 6টা কন্ডিশন মাত্র। গ্রেড কয়টা? 5-6টা না? ওটা দিক থেকে শুরু করে 5-6টা গ্রেড। হ্যাঁ, ওটা আপনি দেখাতে পারেন, বাট অথবা আপনি গ্রেড বলেই দিতে পারেন। আমি কন্ডিশন দিয়ে চেক করে তাকে গ্রেড বলে দিলাম, যে এর ভেতরে ঢুকলে এ দেখাবে, এর ভেতরে বি দেখাবে, এর ভেতরে সি দেখাবে। বোঝা যাচ্ছে? রেঞ্জ বের করতে পারবেন না? মার্কস ধরে রেঞ্জে ঢুকলে এ হলে বি, এ হলে সি, শেষ তো। আমরা আর কোথায় সময় দিব? প্রজেক্টর পরে দেখানোর কোনো স্কোপ নেই। হ্যাঁ, পিডিএফ জেনারেটর দেখিয়েছি, কাদের দেখালাম? আপনাদের দেখাবো, আমি পিডিএফ জেনারেটর দেখাবো। লাইব্রেরি লাগবে, ডোম পিডিএফ লাইব্রেরি দেখাবো। আমি নেক্সট ক্লাসে, নেক্সট বুধবারে যেটা করছি, আমাদের শিপিং তো সেভ হয়ে গেল, পেমেন্ট নিয়ে কথা বলে অর্ডারটা সেভ করে দিয়ে আমি ক্লোজ করে দেবো। কারণ অর্ডার তুলে ডিসপ্লে করাটা আমাদের কাজ, আমরা পারবো। তারপরে কিভাবে পিডিএফ জেনারেট করতে হয়, কিভাবে একটা এক্সেল এক্সপোর্ট ইম্পোর্ট করতে হয়। ওকে, আপনাদের প্রজেক্টের লাস্ট ডেট আমি 11 তারিখে দিচ্ছি, কারণ ওই দিন আমি একটা ইম্পোর্ট এক্সপোর্ট দেখাবো, যাতে আপনারা একবারে চাঙ্ক অফ রেজাল্ট এক্সেল ফাইল থেকে ইম্পোর্ট করে ডেটাবেসে ঢুকে ফেলতে পারেন। তাই না? আপনি ইম্পোর্ট করে নিতে পারেন, তাহলে রেজাল্টটা দেখা যাবে না। এক্সেলে করা আছে, আমি ইম্পোর্ট করে নিতে পারছি।
ঠিক আছে, সো ইম্পোর্টারটা দেখিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ দেখাই দিব, সমস্যা নেই। অ্যাপ্লিকেশন থেকে করলেও এটা ম্যানুয়ালি করতে হয়। অ্যাপ্লিকেশন ওটা জেনারেট করে রাখে, বাট আপনাকে একটা বাটন প্রেস করতে হয়, ঠিক আছে, অথবা ক্রন জবস চালাতে হয়। ক্রন জবস বলে একটা বিষয় আছে যেটা আবার হোস্টিং সার্ভারে পাওয়া যায়, লোকাল মেশিনে পাওয়া যায় না। একটা ফাংশন জেনারেট করতে হয় যার মাধ্যমে পুরো ডেটাবেস ব্যাকআপ হয়ে একটা ফোল্ডারে ওটাকে লোড করে রাখে, জিপ করে মেল করেও দেওয়া যায়। এটা অ্যাকচুয়ালি সার্ভার ছাড়া হবে না, এটা পসিবল না, এটা সম্ভব না, সময়ও সেরকম নেই, পুরো ক্লাস খেয়ে ফেলবে। গুগল ড্রাইভে তো দিতে পারবেন, আপনি আপনার সিস্টেমে রেখে দিতে পারেন। হ্যাঁ সেটাও পারবে, সেটাই তো রাখা উচিত, তাই না, তার রেজাল্টগুলো। হ্যাঁ পিডিএফ আকার। এই ফাংশনটা সবাই একটু মনে রাখবেন, ওকে, এটা খুব কার্যকরী একটা ফাংশন, MySQL ইনসার্ট আইডি। হ্যাঁ, আমি লাস্ট আইডিটা যদি পেতে চাই, যে কত ইনসার্ট হয়েছে এখন, সেটাকে যদি আমি পেতে চাই, তাহলে আমার এই ফাংশনটা রান করতে হবে। এই যে আমি ইনসার্ট করেছি না, ইনসার্ট করার পরেই যদি আমি এই ফাংশনটা চালিয়ে দেই যে MySQL ইনসার্ট আইডি, তাহলে সে বলে দেবে যে এই মাত্র যে রেকর্ডটা ইনসার্ট হলো তার আইডিটা কী ছিল। কারণ আমার এখন তো লাগবে, আমি তো সেশনের আইডিটা আমাকে আবার কি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করে তো আনা কোনো অপশন আমার হাতে নেই। কারণ আমাকে ইনস্ট্যান্ট যেটা করতে হবে যে সেশনে এই শিপিং আইডিটা কেন লাগবে, কারণ আমি যখন ফাইনালি অর্ডার সেভ করব, অর্ডার সেভ করার সময় অর্ডার টেবিলে কী কী যাবে, কাস্টমারের আইডি যাবে, কোথায় শিপিং হবে সেই শিপিং আইডি যাবে, পেমেন্ট আইডি যাবে, অর্ডারের টোটাল যাবে, অর্ডারের স্ট্যাটাস যাবে। সো আমি এগুলো কোথা থেকে পাবো, সব সেশন থেকে। সো সেশনে কাস্টমার আইডি আছে, এখন আমি শিপিং আইডিটা পাবো এবং সেটা আমি রেখে দেবো কোথায়, সেশনের মধ্যে। এর পরবর্তীতে যখন আমি পেমেন্ট আইডি পাবো, পেমেন্টটাও রেখে দিব কোথায়, সেশনের মধ্যে। বুঝতে পেরেছেন? আমি যদি এখান থেকে লাস্ট আইডিটা পিক না করি, আমি আমার শিপিং এর আইডি কত সেটা তো আমি জানি না। কোথা থেকে কখন কোয়েরি চালাবো? আমার তো অর্ডার যখন সেভ করতে হবে তখন তো আমার জানতে হবে না যে আমার শিপিং আইডিটা কি ছিল। এখনই তো আমার জানার একমাত্র ওয়ে, কারণ সেশনে তো আমার শিপিং আইডি নেই। আমার
সেশনের শিপিং আইডিটা নিয়ে নিতে হবে এখনই, যখন আমি শিপিং ইনফরমেশনটা সেভ করলাম ডেটাবেসে। কারণ আমি যদি এখন সেশন থেকে শিপিং আইডি মানে শিপিং আইডিটা লাস্ট আইডিটা যদি না নেই, ইন দ্য মিন টাইম কেউ যদি রেজিস্ট্রেশন করে এবং শিপিং করে, তার আইডি ঢুকে যাবে। মানে একসাথে 8-10 জন কি কার্ডে থাকতে পারে না? তাহলে যে কারো সেশনের ইনফরমেশন আমার কাছে চলে আসবে আমি যখন অর্ডার করতে যাব। কারণ আমার আইডিটা যেন আমি পেয়ে যাই, তখন শিপিং সেভ করার সাথে সাথে আইডিটা নিয়ে আমার সেশনে সেট করে নিতে হবে। বুঝতে পেরেছেন? রাইট, হ্যাঁ। বলেন। আমরা যখন সেশন ক্রিয়েট করতেছি বা ওপেন করতেছি, তখন তো ব্রাউজার যদি আমি ক্লোজ করেছি, সেশনটা রিস্টোর হয়ে যাবে। মানে সেশনের ডাটাগুলো তো ব্রাউজার টেম্পোরারি মোড। আমরা যখন সাপোজ ফেসবুকে যখন লগ ইন করতেছি, আমি যদি ব্রাউজার ক্লোজ করেছি, আমি আবার ফেসবুকে আমার কিন্তু আমার অ্যাকাউন্টে আবার তো ঢুকে যাচ্ছে, সেক্ষেত্রে সেশনের ডাটাগুলো মজিলা এই কাজটা করে, মজিলা সেশন রিস্টোর করে। আই ব্রাউজার দিয়ে দেখবেন ওটা আপনি আর পাচ্ছেন না, ক্রোমেও পায়। কারণ এগুলো সে সেশন ব্রাউজার ক্রস করে দিলেও সে ওটাকে অ্যাবনর্মাল ক্রস হলে তো সে রেখেই দেয়। ইভেন সেশন ক্রস করলে আপনি ক্লিয়ার করার আগ পর্যন্ত সে কিন্তু ওটাকে রিজার্ভ করে ধরে রাখে, বা ডেস্ট্রয় করার আগ পর্যন্ত সে কিন্তু ধরে রাখে। ঠিক আছে, এই কারণে পাওয়া যায়। বাট যদি ব্রাউজার নিজে থেকে ধরে রাখে, টেম্পোরারি মেমোরি ব্রাউজার তো তার টেকনোলজি ইউজ করে সে যদি তার রিসিভ ডাটাগুলোকে ধরে রাখতে পারে, তাহলে তো সেই ইউজারের বেনিফিট দেওয়ার জন্য এই কাজগুলো এখন করছে। হ্যাঁ, ব্রাউজার বেশি মজিলা ক্রম রিস্টোর করে ফেলে। আই করে না, আই করে না। বলেন। ডেটাবেসে রাখতে পারেন, বাট ই কমার্সের ক্ষেত্রে এটা ওয়াইজ হবে না, অনেক ডাটা জমে যাবে। হ্যাঁ, ওইটা রাখা যেতে পারে, রাখা যেতে পারে। আচ্ছা, সেশনে আমরা শিপিং আইডিটা রেখেছি, পেমেন্ট টেবিলটা নিয়ে আসেন, পেমেন্ট ইনফো, পেমেন্ট নিয়ে কিছুটা কথা বলি। জাস্ট আইডিটা ঢুকেছে না, পুরো রেকর্ডটা না, শুধু আইডিটা, যেটা অটো ইনক্রিমেন্ট হয়েছে, প্রাইমারি কিটা। MySQL ইনসার্ট আইডি অলওয়েজ রিটার্ন করে টেবিলে প্রাইমারি কি, লাস্ট ইনসার্টেড প্রাইমারি কি। প্রাইমারি কি দুইটা করা যায় না, এটা হচ্ছে পুরো একটা নাম হয়ে যায়, প্রাইমারি থাকে না, কম্পোজিট এবং আরেকটা কি যেন নাম আছে, বুঝতে পেরেছেন? কম্পোজিট কি বা এই ধরনের একটা নাম হয়ে যায়। করতে পারে, বাট যেটা অটো ইনক্রিমেন্টে রাখা হয় সেটাই চলে আসবে। আচ্ছা, তোমার পেমেন্ট ফর্মটা এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমার সেশনে শিপিং আইডি আছে, আমরা চলে যাব ডিরেক্ট কোথায়, পেমেন্টে, পেমেন্ট ফর্মে। হ্যাঁ, পেমেন্ট মেথড অ্যাকচুয়ালি যেটা হয় আর কি, আমাদের দেশেও এখন পর্যন্ত বা সারা ওয়ার্ল্ডেই
পেমেন্ট মেথড নিয়ে অনেক কথা হচ্ছে বা হয়, অনলাইন পেমেন্টও হয়, বাট অনলাইন পেমেন্টের হার কতটুকু, রাইট? সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে বড় যে কমার্স সাইট সেটা হচ্ছে অ্যামাজন। আর অ্যামাজনে অনলাইন পেমেন্ট মানে অনলাইন প্রোডাক্ট যেটা সেল হয় তার অনলাইন পেমেন্ট হয় 30%। মানে 100টা প্রোডাক্ট মানে 100টা অর্ডার হলে তার 30% অনলাইনে পেমেন্ট হয়ে যায়, বাকি 70% হয় ক্যাশ অন ডেলিভারিতে। তার মানে হ্যাঁ, অ্যামাজনেরই অবস্থা। আমাদের দেশে অলমোস্ট 95% আমাদের দেশে, বিশেষ করে বিক্রয়, এখনই অথবা আজকের ডিল, এরা 95%। আমি আজকের ডিলের সাথে কাজ করি, তো ওখানে দেখা যায় যে 95% কি হয়, ক্যাশ অন ডেলিভারিতে হয়। 5% 6% মতো অনলাইনে পেমেন্ট করে, এবং অনলাইনে যারা পেমেন্ট করছে এরা সবাই কি রিটার্নিং কাস্টমার। নিউ কাস্টমার কেউই অনলাইন পেমেন্ট করছে না। হ্যাঁ, তারা ফার্স্ট টাইম ক্যাশ অন ডেলিভারিতে করছে, তারা এটাকে বিলিভ করছে, তারপরে অনলাইন পেমেন্ট করছে। আর অনলাইন পেমেন্ট যেগুলো আসছে সেগুলোর অ্যামাউন্টও আবার বেশি না, ছোট ছোট অ্যামাউন্ট যেগুলো ম্যাক্সিমাম, সেক্ষেত্রেই অনলাইন পেমেন্টটা হয়। আর বড় অ্যামাউন্ট যেগুলো সেগুলো ম্যাক্সিমাম কেসেই ক্যাশ অন ডেলিভারিতেই যায়, রাইট? সো আপনাদের অবশ্যই কি থাকতে হবে, আমার পেমেন্ট মেথডে ক্যাশ অন ডেলিভারি মাস্ট থাকতে হবে। আর তার সাথে এপিআই রিলেটেড ইস্যুগুলো, যে এপিআই আমাদের দেশে বেশ কিছু এপিআই আছে আমাদের দেশে অনলাইন পেমেন্টের জন্য। ভিসা, মাস্টার কার্ড আছে যেটা আমাদের লোকালে চলে, যেটা ডিবিবিএল, ডাচ বাংলা এপিআই অথবা ব্র্যাক ব্যাংকের এপিআইয়ের মাধ্যমে করা যায়। এছাড়া আছে ইউক্যাশ, বিকাশ, এরা আছে। তো এদেরকে সব ব্যাংকের কার্ড, বিকাশ, ইউক্যাশ এবং যত পেমেন্ট মেথড আছে সবগুলোকে ইন্টিগ্রেট করে কিছু থার্ড পার্টি আছে। আপনি ডিরেক্ট এপিআই কিনতে পারবেন না তাদের কাছ থেকে, ওই থার্ড পার্টির কাছে, লাইক এসএসএল কমার্স, সবচেয়ে জনপ্রিয় আমাদের দেশে, পেইজা, ঠিক আছে? এছাড়াও আছে হচ্ছে লাইক হ্যাঁ হ্যাঁ আমার পে আছে, সূর্যমুখী আছে, পে পয়েন্ট যেটা, হ্যাঁ পে পয়েন্ট, এরা আছে। সো এরা এপিআই তৈরি করে রেখেছে যে তাদের কাছ থেকে আপনি একটা পেমেন্ট দেবেন, লাইক 20,000 ফার্স্ট টাইম পেমেন্ট, এখন কমিয়ে ফেলেছে হয়তো, 20,000 নিয়ে নেয় হচ্ছে এসএসএল কমার্স। তো ওখানে সব কিছু ইন্টিগ্রেশন করা আছে। আপনি শুধু তার সাইট অ্যাড্রেস বলে দেবেন যে আপনি এই সাইটে এটাকে ইন্টিগ্রেট করতে চাচ্ছেন, একটা অ্যাকাউন্ট করে একটা এপিআই, টেস্ট এপিআই তারা তৈরি করে আপনাকে দিয়ে দেবে, একটা পেজই দিয়ে দেবে, জাস্ট একটা ফর্মের এগেনস্টে আপনি তাকে কি দেবেন, লাইক ওই লিঙ্ক পেজটা দিয়ে দেবেন, ঠিক আছে? নর্মালি এপিআইটা হচ্ছে এরকম, তারা একটা ফর্ম পেজ আপনাকে দিয়েই দেবে, একটা লাইভ পেজ আপনাকে দিয়ে দেবে, ওই পেজটা আপনার সার্ভারে তুলে আমি যখনই চেক আউটে যাব তখনই ওই ফর্মটা লোড করে দিতে হবে, রাইট? তারপরে যে ট্রানজ্যাকশনটা হবে, আমার তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে রিলেশন আছে এবং এসএসএল কমার্সের সাথে ওই কাজগুলো করাই আছে। কার্ড দিয়ে দেখ, বিকাশ আর ইউক্যাশ দিয়ে দেখ, ওই টাকাটা জমা পড়ে যাবে কোথায়, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বাট ওই পেমেন্টটা থাকবে কার কাছে, এসএসএল কমার্সের কাছে। মাস শেষে আমাকে সে একটা চেকের মাধ্যমে আমাকে পাঠিয়ে দেবে, বোঝা যাচ্ছে? তার পার্সেন্টেজটা কেটে রেখে আমার পেমেন্টটা সে আমার কাছে পাঠিয়ে দেবে। আমি কিন্তু ডিরেক্ট পাচ্ছি না, যে ইনস্ট্যান্ট যে আমার কাছে টাকা চলে আসছে সেটা কিন্তু না। বেসিক্যালি ক্যাশ অন ডেলিভারিতে 7 দিনের মধ্যে আমরা পেয়ে থাকি, এটা পাই কখন, 1 মাস পর। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ও ভূতের বলি, আচ্ছা আচ্ছা, আমার মনে ছিল না, আমি এর মধ্যে এসে দিয়ে যাবো, ওইদিকে গেলেই আমি বিলটা দিয়ে আসবো, এটা নিয়ে টেনশন করেন না, ঠিক আছে? আমি এখনো বলতে পারছি না, হ্যাঁ আমি বলতে পারছি না, বাট আমি ওইদিকে গেলে আমি দিয়ে আসবো, ঠিক আছে? এটা তো গেল আমাদের দেশে পেমেন্ট গেটওয়ের অবস্থা, ঠিক আছে? ম্যাক্সিমাম এই কাজই করে যে পেমেন্টটা তাদের কাছে জমে, মাস শেষে আমার কাছে কি চলে আসে, পেমেন্টটা চেক চলে আসে।
আর ক্যাশ অন ডেলিভারি যেটা আপনি 3 দিন 7 দিন যে সময়ের মধ্যে তার কাছে প্রোডাক্ট নিয়ে যাবেন, পছন্দ হলে সে আপনাকে ক্যাশে দিয়ে দেবে, প্রোডাক্টটা তার কাছে দিয়ে আপনি চলে আসবেন। আর বাইরের দেশে যেগুলো হয়, বাইরের দেশে যে গেটওয়েগুলো ডিরেক্ট আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসে, ডিরেক্ট, হ্যাঁ ডিরেক্ট অ্যাকাউন্টে টাকা চলে আসে। লাইক পেপাল, আমি যখন পেপাল ইন্টিগ্রেট করছি, পেপালের মাধ্যমে যখন কেউ টাকা আমাকে দিচ্ছে, সে টাকা দিতে পারবে শুধু তার যদি পেপাল অ্যাকাউন্ট থাকে, রাইট। আমি কথা বলতে পারবো গ্রামীণ মোবাইল ফোনের সাথে যদি আমার গ্রামীণের নাম্বার থাকে, এরকম করে দেওয়া উচিত। গ্রামীণ থেকে শুধু গ্রামীণেই যাবে। সেটাই আর কি, আমি কি বুঝাতে পারছি? সো পেপালে যদি কেউ পেমেন্ট নিতে চায়, পেপালে তার অ্যাকাউন্ট থাকতে হবে, আর যে দিতে চাইবে তারও পেপালে অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে ওটা একটা অ্যাকচুয়ালি অনলাইন ব্যাংক। সেই অনলাইন ব্যাংকের একই সার্ভারে ডাটাগুলো আছে, যে আমার ক্রেডিট আছে, আমি তাকে টাকাটা দিব, আমার অ্যাকাউন্ট থেকে সে টাকা কেটে তার অ্যাকাউন্টে টাকাটা জমা দিয়ে দেবে। খুবই ইজি প্রসেস, যে আমার অ্যাকাউন্ট থেকে সে টাকা কাটলো, তার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিল। আমার অ্যাকাউন্টে টাকা কিভাবে যাবে, এটা সবচেয়ে বড় বিষয়। তো আমি যখন অ্যাকাউন্ট করতে যাব পেপালে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়। মানে পেপাল আইডিটা যদি আমাকে ভেরিফাইড করতে হয়, তাহলে আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টটা কি হতে হয়? ভ্যালিড কান্ট্রির ভ্যালিড ব্যাংক হতে হয়। আমি পেপালে অ্যাকাউন্ট করতে পারবো, বাট আমি ভেরিফাইড করতে পারবো না। কারণ কি? বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না, আর বাংলাদেশে কোনো ব্যাংকের ইনফরমেশন যদি সেখানে দেই, আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে না। সো যদি বাংলাদেশে সে সাপোর্ট করতো, বাংলাদেশের যে ব্যাংকগুলো তারা সাপোর্টেড, সেই ব্যাংকে যদি আমার কোনো অ্যাকাউন্ট থাকতো, আমি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করে নিতাম। আমার ব্যাংকে টাকা থাকলে আমি ক্রেডিট করে নিতে পারতাম। লাইক আমার ব্যাংকে 50,000 টাকা আছে, আমি 30,000 টাকা ক্রেডিট করে নিলাম, তার সমপরিমাণ ডলার আমার ব্যালেন্সে সে অ্যাড করে দিল। তার মানে আমার ব্যালেন্সে 30,000 সমপরিমাণ ডলার আছে, আমি ওটাকে ব্যয় করতে পারবো। আমি ওটা সারা বিশ্বের যে কোনো সাইট থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট কিনতে পারবো। বুঝতে পারছেন? তখন সে কি করবে? আমার ওই পেপাল অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে মার্চেন্টের অ্যাকাউন্টে জমা দেবে। আর আমি যদি মার্চেন্ট হই, আমার অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে। ওখানে সিস্টেমটা এরকম, আমার অ্যাকাউন্টে টাকা আসলে সে 3 দিন টাকাটা রিজার্ভ করে রাখে পেপাল। সে ডেবিট করতে দেয় 3 দিন আগের টাকাগুলোকে। 3 ডেজের আগে যে পেমেন্টগুলো আমার কাছে রিসিভ হয়েছে, সেগুলো আমি সরাসরি আমার ব্যাংকে ডিপোজিট করে দিয়ে আমি ব্যাংক থেকে টাকা তুলে নিতে পারি। ব্যাংকে যেমন কার্ড আছে, ব্যাংকে ডিপোজিট করে দিয়ে কার্ড থেকে টাকা তুলে নিলাম। আর 3 দিন পর্যন্ত ধরে রাখার কারণ হচ্ছে, ওই টাকাটা যদি রিফান্ড চায় কাস্টমাররা, সেক্ষেত্রে পেপাল তাকে রিফান্ড করে দেবে। উইদিন 3 ডেজ রিফান্ড চাইতে হয়। বুঝতে পেরেছেন? আবার আরও কথা আছে যে আপনি 7 ডেজ বা 7 ডেজ বা 6 ডেজ বা 5 ডেজের অনেক সময় ট্রানজেকশন থাকে, মানে শিপমেন্ট থাকে এক দেশ থেকে আরেক দেশে। শিপমেন্টটা না পৌঁছালে যদি আমি অ্যাপ্লাই করি, ক্লেম করি পেপালকে যে আমার কাছে প্রোডাক্ট এখনও পৌঁছায় নেই, যদি ক্লেমটা ভ্যালিড হয়, সেক্ষেত্রে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে যদি টাকা থাকে, তাকে সেখান থেকে কেটে নিয়ে পেপাল আবার আমার অ্যাকাউন্টে টাকাটা ব্যাক করে দেবে। আর যদি না থাকে, তাহলে কাস্টমারের ওই অ্যাকাউন্ট সাসপেন্ড করে রেখে টাকাটা তোলার চেষ্টা করবে। বুঝতে পেরেছেন? তার মানে ওখানে ফ্রডিং এর কোনো চান্স নেই। ফ্রডিং করলে তো টাকা মারবে। আমি বোঝাতে পেরেছি বিষয়গুলো? সো এই বিষয়গুলো এখানে ইনক্লুডেড বা ইন্টিগ্রেটেড। সো ওভারঅল কিছু কথা হয়েছে। তাহলে আমি পেমেন্টের যে ইস্যুটা, পেপালের একটা এপিআই আছে, HTML স্ট্যান্ডার্ড এপিআই, যে পেজটাকে লোড করে দিলেই ওই ফর্মটা চলে আসে এবং আমরা পেপালে চলে যাই। সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি, দেন অর্ডারটা সেভ করার কাজটা করবো। সো আজকে এতটুকু রাখছি।